আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ধারাবাহিক জৈব রসায়নের সিকিউ সলভিং ক্লাসগুলো করছিলাম। আজকে আমরা সেই ধারাবাহিকতায় ৪র্থ নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমাদের টাইপটা হলো বেনজিনের অনুরণন। আমরা প্রথমে আজকের প্রশ্নগুলো দেখে নিই, যে প্রশ্নগুলো আজকে আমরা ক্লাসটা করলে যে প্রশ্নগুলোর উত্তর আমরা শিখতে পারবো। প্রথম এটা হচ্ছে কি ফেনল, এটা হচ্ছে ফেনল, এটা হচ্ছে টলুইন, এটা হচ্ছে অ্যানিলিন, এটা হচ্ছে নাইট্রোবেনজিন। এখন আমরা আজকে প্রথমে যে প্রশ্নটা শিখবো সেটা হচ্ছে এই যে ফেনলের যে OH মূলক বা টলুইনের যে মিথাইল মূলক বা অ্যানিলিনের যে অ্যানিলিন মূলক বেনজিন বলয় সক্রিয়কারী কেন। আর দ্বিতীয় প্রশ্নটা এমন যে এই মূলকগুলো মানে ফেনলের যে OH মূলক বা ক্লোরিনের যে মিথাইল মূলক বা অ্যানিলিন মূলক অর্থপ্যারা নির্দেশক কেন অনুরণনের মাধ্যমে বিশ্লেষণ করো। তার এই দুইটা প্রশ্ন আমাদের কিন্তু পরীক্ষায় এরকম ভাবে প্রশ্ন আকারে থাকবে না, কিন্তু আজকের ক্লাসটা যদি আমরা করি আমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবো। আচ্ছা, তিন নম্বরে বা এটা হচ্ছে একটা সেট, মানে এই দুইটা প্রশ্ন মধ্যে যে কোনো একটা প্রশ্ন দিবে বা দুটোটা প্রশ্নই একটা গ দাগে বা গ দাগে দিতে পারে, মানে একটা গ অথবা গ দাগে যে কোনো দুটোটা দিতে পারে বা একটা দিতে পারে। আরেকটা এটার সাথে তুলনা আকারে দিতে পারে, ধরেন না এটা বললো যে যে কোনো একটা দিবে ফেনল বেনজিন বলে সক্রিয়কারী কেন এবং নাইট্রো মূলক বেনজিন বলে নিষ্ক্রিয়কারী কেন ব্যাখ্যা করো, মানে তুলনা আকারে দিতে পারে বা এই দুটোটার ব্যাখ্যা চাইতে পারে কেন আপনার টলুইনের CH3 মূলক আপনার বেনজিন বলে সক্রিয়কারী এবং কেন এটা অর্থপ্যারা, এরকম আগের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, নাইট্রোবেনজিন থেকে যে প্রশ্নটা সেটা দেখে নেই। নাইট্রোবেনজিন বলয় সক্রিয়কারী কেন অথবা নাইট্রো মূলকটা মেটা নির্দেশক কেন অনুরণনের মাধ্যমে বিশ্লেষণ করো। তাহলে আমরা বুঝতে পারলাম তো, হয় এখানে এক সেট আকারে প্রশ্ন দিতে পারে বা যে কোনো একটা এভাবে প্রশ্ন দিতে পারে অথবা দুটোটার সাথে তুলনা আকারে প্রশ্ন দিতে পারে। এখন আমাদের পরীক্ষায় তো এরকম ভাবে প্রশ্ন থাকবে না, আমাদের পরীক্ষায় থাকবে উদ্দীপক আকারে। আমরা উদ্দীপক আকারে প্রশ্নগুলো দেখে নিই। আচ্ছা, তাহলে আমরা আজকের উদ্দীপকের মধ্যে চলে এসেছি। আমাদের পরীক্ষার সময় এইরকম আকারে একটা উদ্দীপক দেওয়া থাকবে এবং এইরকম প্রশ্ন থাকবে, মানে এত বড় প্রশ্ন থাকবে না। এখানে আমরা এই উদ্দীপক থেকে বা এই অনুরণন থেকে যত টাইপের প্রশ্ন আসতে পারে আমরা সব টাইপের প্রশ্ন একটা উদ্দীপক দিয়েই দেখিয়ে দিব। হয়তো আপনার পরীক্ষায় এতটুকু একটা উদ্দীপক থাকবে বা Y পর্যন্ত একটা উদ্দীপক থাকতে পারে বা আমার মতো এরকম পুরোটাই দিয়ে দিতে পারে। এখানে যেরকম আমি লিখেছি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় Y ও Z বা Y ও A এর মধ্যে কোনটি অধিক সক্রিয়, যে কোনো একটা দিবে Y ও Z বা Y ও A অনুরণনের মাধ্যমে বিশ্লেষণ করো। অথবা এরকম দিতে পারে Y মেটা নির্দেশক কিন্তু Z অথবা A অর্থপ্যারা নির্দেশক কেন। ওই যে বললাম তুলনা করতে দিতে পারে। ওই যে কিছুক্ষণ আগে যে প্রশ্নগুলো দেখাচ্ছিলাম, 1 নাম্বার প্রশ্নে সাথে 2 নাম্বার প্রশ্নগুলোর দিতে পারে, তুলনা দিতে পারে। এই অথবা প্রশ্নটা হচ্ছে তুলনা। আমরা সবগুলো প্রশ্ন ক্লিয়ার করে নিব। ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে থাকেন, ইনশাআল্লাহ আপনাদের সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা প্রথমেই আমাদের উদ্দীপকটা সমাধান করি, ঠিক আছে? তাহলে আমাদের উদ্দীপকটা এখানে এসেছে কি বেনজিনের সাথে বেনজিনের বিক্রিয়া। এটা কিন্তু আপনারা যদি জৈব রসায়নের বেসিকটা ক্লিয়ার না থাকে উদ্দীপক ধরাটা কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে যাবে আপনাদের জন্য। সেক্ষেত্রে আপনারা করতে পারেন আমার এই ক্লাসগুলোর যে বিক্রিয়াগুলো আমি লিখছি সেগুলো মুখস্থ করে যেতে পারেন। একদম ভালো করে কয়েকবার প্র্যাকটিস করে গেলে ইনশাল্লাহ এই বিক্রিয়াগুলো থেকে পরীক্ষায় আসবে। আচ্ছা, তাহলে শুরু করছি। প্রথমে আমরা উদ্দীপকটা সমাধান করি, তারপরে আমরা প্রশ্নে যাব। কারণ উদ্দীপকটা যদি আমরা না বুঝতে পারি তাহলে প্রশ্ন অ্যান্সারই কিন্তু করতে পারবো না। শুরু করি। এই যে CONA এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সেই ক্ষেত্রে
এটাকে সোডা লাইম বলা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, এই ক্ষেত্রে কি হয় আমরা একটু দেখি। এই ক্ষেত্রে আমাদের এই যে আপনার এইখান থেকে শুরু করে মানে এই যৌগটা এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের আপনার হাইড্রোজেন বাদে বাকি অংশটা তারা আলাদা হয়ে যায়। তারা আলাদা হয়ে যৌগ গঠন করে। এখানে সোডিয়াম আছে কয়টা? 2টা, মানে Na2, কার্বন আছে একটা, CO আছে, অক্সিজেন আছে 3টা, O3। এই যৌগটা তারা গঠন করে। এখন আপনারা আশা করি সবাই জানেন যে বেনজিনের সংকেতটা কি আমাদের C6H6। আর যখন বেনজিনের একটা কার্বন, এখানে বেনজিনের একটা কার্বনে কয়টা? বেনজিনের প্রত্যেকটা কার্বনে তাহলে একটা করে হাইড্রোজেন থাকে, মানে যেহেতু 6টা কার্বন, এখানে দেখেন 6টা কোণা, 1 2 3 4 5 6, 6টা কোণায় 6টা করে হাইড্রোজেন। যখন এই কোণাটায় একটা নতুন যৌগ এসেছে তখন এই হাইড্রোজেনটা কিন্তু বেরিয়ে গেছে, তখনই আমরা এই যৌগটা বসাতে পেরেছি। এখন কি হচ্ছে, এই যৌগটা বেরিয়ে গেছে আর এখানে যে হাইড্রোজেনটা সেটা আবার এখানে এসে যুক্ত হয়েছে। তাহলে আমরা সেই আগের যে বেনজিন, এটা কোনো যৌগ ছাড়া একটা বেনজিন আমরা পাবো। এখন এই যে বেনজিন পেয়ে গেলাম, কারণ এখানে বেনজিনের একটা হাইড্রোজেনের শর্ট ছিল। এখানে এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে হয় এরকম C6H5, বুঝতে পেরেছেন? তখন এই যে আরেকটা যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করি তাহলে আমরা পূর্বের যে বেনজিন সেটা পেয়ে যাব। এটাই হলো সেই বেনজিন, এটাই হচ্ছে আমাদের X যৌগটা, বুঝতে পেরেছেন? তাহলে আমরা X এর জায়গায় বেনজিনটা করে ফেলি। এই যে হয়ে গেল আমাদের বেনজিন। আশা করি বিক্রিয়াটা বুঝতে পেরেছেন। এখন আমরা Y তে যাই। আচ্ছা, দ্বিতীয় বিক্রিয়াটা হচ্ছে আমাদের এমন, এই যে আমাদের X যৌগটা যা হচ্ছে বেনজিন, এর সাথে আপনার HNO3 যুক্ত হয়। এটা গাঢ় হয়, আমি এখানে উদ্দীপকে লিখতে ভুলে গেছি, এটা গাঢ় হয়, গাঢ়, এবং H2SO4 সেটাও গাঢ় থাকে, H2SO4 সেটাও গাঢ় থাকে। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে বিক্রিয়াটা বুঝতে হলে আমরা বিক্রিয়া একটু ভেঙে নিচে লিখি। এই কিছুক্ষণ আগে তো দেখালাম এই এখানে যে একটা কার্বন আছে, এই কার্বনের সাথে এখানে কিন্তু একটা হাইড্রোজেন যুক্ত আছে, এখানেও কিন্তু একটা হাইড্রোজেন যুক্ত আছে, এখানেও কিন্তু একটা হাইড্রোজেন যুক্ত আছে, বুঝতে পেরেছেন? আশা করি বেনজিন সম্পর্কে আপনারা জানেন, আপনারা অলরেডি সেকেন্ড ইয়ার পার করে এইচএসসি সামনে চলে এসেছেন, এটা আশা করি আপনারা জানেন। আচ্ছা, না জানলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন বা আমার মেসেঞ্জারে একটু নক করে দিন, আমি আপনাকে বুঝিয়ে দিব। আচ্ছা, তাহলে এটাকে তো আমরা এভাবে লিখতে পারি, তাহলে খুব সহজেই এটা হচ্ছে আমাদের বেনজিন। এই যে আমরা একটা হাইড্রোজেন একটু বের করে লিখলাম। আচ্ছা, আর এই অংশটাকে আমরা এইভাবে কি লিখতে পারি না যে এই হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন দিলাম, যে OH, আর বাকি অংশটা আলাদা করে লিখলাম NO2, লিখতে পারি না? এই যে হাইড্রোজেন রয়ে গেল, এই যে নাইট্রোজেনের জায়গায় রয়ে গেল অক্সিজেন 3টা, এই যে 1টা 2টা 3টা হয়ে গেল, বুঝতে পেরেছেন? আচ্ছা, তখন কি হয়, এই যে এই হাইড্রোজেন আর এই হাইড্রোক্সাইল মূলক এরা মিলিত হয়ে H2O যৌগ গঠন করে, আর এই NO2টা এইখানে জায়গা দখল করে, বুঝতে পেরেছেন? তাহলে এখানে কি হয়, H2O এবং একটা নাইট্রো মূলকটা বেনজিনের সাথে যুক্ত হয়ে নাইট্রোবেনজিন গঠন করে, NO2। বুঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমাদের Y। এখানে লিখে ফেলে আমরা নাইট্রোবেনজিনটা Y। NO2, বুঝতে পেরেছেন? তারপর আমরা A তে আসি।
মুছে ফেলি তাহলে এটা। আচ্ছা, এই যৌগটির ক্ষেত্রে আমরা ওয়াই থেকে, আচ্ছা প্রথমে আমরা এটা একটু দেখি। এই যৌগটা ওয়াই নাইট্রোবেনজিন NO2, এটার সাথে আপনার SN এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে। আচ্ছা, আমরা আশা করি সবাই জানি যে SN এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিজারক, একটা বিজারক। এই SN এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে জাইমান হাইড্রোজেন উৎপন্ন হয় এবং এসেনশিয়াল এটা অপদ্রব্য হিসেবে উৎপন্ন হয় এবং জাইমান হাইড্রোজেনটা উৎপন্ন হয়ে থাকে। আর এই ক্ষেত্রে আমাদের কি হয় একটু দেখাই, এটা মুছে দিই। এই ক্ষেত্রে আমাদের এই জাইমান হাইড্রোজেন, এই ক্ষেত্রে আমাদের 6 অণু জাইমান হাইড্রোজেন বিক্রিয়া করে। 6 অণু আপনারা না লিখলে লিখতে পারেন, না লিখলে অসুবিধা নেই। যদি এরকম ভাবে লেখেন এই যে জাইমান হাইড্রোজেন উপস্থিতিতে বিক্রিয়াটা হয়, সেই ক্ষেত্রে এই অক্সিজেনটার জায়গায় হাইড্রোজেনটা আপনার প্রতিস্থাপিত হয়। তখন NH2 উৎপন্ন হয়। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া এখানে যে অক্সিজেন তো দুইটা, এই দুইটা অক্সিজেন গেল কোথায়? এখানে দেখেন 6টা হাইড্রোজেন মূলত যুক্ত হয়। এই 6টা হাইড্রোজেনের মধ্যে 2টা হাইড্রোজেন প্রথমে এই যে H2, 2টা হাইড্রোজেন এখানে একটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে H2 এক অণু পানি উৎপন্ন করে। আবার 2টা হাইড্রোজেন এখানে আরেকটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আবার পানি উৎপন্ন করে। আর বাকি যে 2টা অক্সিজেন থাকে, এখানে তো 2টা গেল, এখানে 2টা গেল, 4টা, আরো 2টা থাকে না? এই 2টা অক্সিজেন, এই 2টা হাইড্রোজেন এইখানে বসে যে এটা একটা অ্যানিলিন উৎপন্ন করে। কি বললাম? অ্যানিলিন। তাহলে এখানে এই যৌগটা কি হচ্ছে আমাদের? অ্যানিলিন, NH2। তাহলে বুঝে গেলাম আমরা। এখন আমরা জেড যৌগটার ক্ষেত্রে দেখি, জেড এ কোন যৌগটা আমাদের হয়। সেটা হচ্ছে বেনজিনের সাথে বিক্রিয়া হয় এখানে। আশা করি এই বিক্রিয়াটা আপনারা সবাই জানেন, এটা খুবই জনপ্রিয় বিক্রিয়া। বেনজিনের সাথে যখন মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া হয় এবং প্রভাবক হিসেবে থাকে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তখন বিক্রিয়া করে টলুইন উৎপন্ন করে। আশা করি সেটা আপনারা সবাই জানেন। যারা জানেন না তাদের জন্য একটু দেখিয়ে দিই ব্যাপারটা কিভাবে হয়। সেম আগের মতো এইখানে একটা হাইড্রোজেনকে আমরা বের করে লিখি। কেমন? এইখানের একটা ক্লোরিনকে লিখলাম, স্বাভাবিকভাবে সেম লেখাই, সেম জিনিসই লিখলাম। এইখানে কি হয়, এই হাইড্রোজেন আর এই ক্লোরিন এটা আলাদা হয়ে যায়, আলাদা হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে, আর এই মিথাইল গ্রুপটা এখানে এসে যুক্ত হয়ে যায়, তখন টলুইন উৎপন্ন হয়। তাহলে আমরা কি পেলাম? জেড যৌগটা পেলাম আমাদের টলুইন। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম। এখন আমরা প্রশ্নে আসতে পারি। প্রশ্নে আমাদের কি বলেছে? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় ওয়াই ও জেড মানে হচ্ছে নাইট্রোবেনজিন এবং টলুইন, অথবা ওয়াই ও এ অর্থাৎ নাইট্রোবেনজিন এবং অ্যানিলিনের মধ্যে কোনটি সক্রিয়? অনুরণনের মাধ্যমে বিশ্লেষণ করো। বুঝতে পেরেছেন?
প্রথম আমরা এই প্রশ্নটা একটু দেখি। আচ্ছা, তার আগে আমরা একটু বেনজিন সম্পর্কে একটু জেনে আসি। হয়তো আপনারা যারা জৈব যৌগ একবারও পড়েন নাই তারা চিন্তা করতেছেন প্যারা কি, অর্থ কি, ম্যাটা কি, এগুলো কি বলতেছে, মাথার উপর দিয়ে যাচ্ছে, তাদের জন্য জিনিসটা একটু বলে দিই। আচ্ছা, সেটা হচ্ছে ধরি এখানে একটা যৌগ এন, নাইট্রোজেন না কিন্তু, এটা এমনি একটা এন ধরেছি আর কি। আচ্ছা, এই পয়েন্টটাকে আমরা বলি প্যারা, এই পয়েন্টটাকে আমরা বলি অর্থ, এই পয়েন্টটাকে আমরা বলি মেটা, এই পয়েন্টটাকে আবার আমরা প্যারা, আবার এই পয়েন্টটাকে আমরা মেটা, আবার এই পয়েন্টটাকে আমরা অর্থ বলি। অর্থাৎ যেই কার্বনের সাথে আমাদের এই মূলকটা বা একটা যৌগ যুক্ত থাকবে সেটাকে প্যারা এবং সেটাকে এক ধরবেন, মানে এটাকে এক ধরবেন, পাশেরটাকে 2, এটাকে 3, এটাকে 4, এটাকে 5, এটাকে 6। অর্থাৎ 1 এবং 4 এই দুইটা হচ্ছে প্যারা। তারপর হচ্ছে 2 এবং 6, 2 এবং 6 হচ্ছে অর্থ, এবং 3 এবং 5, 3 এবং 5 হচ্ছে মেটা। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে বেনজিন সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। বা ধরুন বিক্রিয়াটা যদি এরকম ভাবে থাকতো বা যৌগটা যদি এমন থাকতো, ধরুন এটা এখানে নাই, এখানে আছে, এই যে এন, তাহলে এই পয়েন্টটা কি? প্যারা। এই পয়েন্টটা অর্থ, এই পয়েন্টটা অর্থ, এই পয়েন্টটা মেটা, এই পয়েন্টটা প্যারা, আবার এই পয়েন্টটা কি হবে? মেটা। এ দেখেন এই যে 1, এই পাশ থেকে যদি আমরা আসি সেমি, 2, 3, 4, 5, 6, এ দেখেন 1 এবং 4 প্যারা, 2 এবং 6, 2 এবং 6 অর্থ, 3 এবং 5, 3 এবং 5 মেটা। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা উত্তরে আসতে পারি। আচ্ছা, আমরা এখানে ব্যাখ্যা, আমরা প্রত্যেকটা রসায়নের ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল রাখবো প্রত্যেকটা বিক্রিয়ার যে ব্যাখ্যা তা উপরে লিখবো, বিক্রিয়াটা নিচে লিখবো। আর সব থেকে বেশি সুন্দর হয় যদি বিক্রিয়াটা মাঝখানে থাকে, কিছু লেখা উপরে কিছু লেখা নিচে, তাহলে খুব বেশি সুন্দর হয়। আচ্ছা, আমরা দেখি মাঝখানে বিক্রিয়াটা লিখি, কিছু লেখা উপরে লিখবো, কিছু লেখা নিচে। এই ক্ষেত্রে আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা প্রথমে 5টা বেনজিন এঁকে নিব। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা বেনজিন এঁকে নিলাম। এখন আমরা প্রথমে ব্যাখ্যাটা শুরু করব এনিলিন দিয়ে, কারণ এটা সব থেকে সহজ ব্যাখ্যা।